আজকে শুরু করছি সিরাজদৌল্লা নাটকের চতুর্থ অংশ। এর আগে আমরা মসিলার সঙ্গে বাংলার নবাব সিরাজের যে কথোপকথন হয়েছে সেটা জেনেছি। এই ভিডিওতে সিরাজ এবং তার যারা সভাসদ, সভার যারা ব্যক্তিগণ, পরিষদবর্গ, তাদের সঙ্গে সিরাজের যে কথোপকথন সেটা চতুর্থ পর্বে জানব। অর্থাৎ নাটকের এটা তৃতীয় একটা অংশ, কিন্তু ভিডিওতে আমি প্রথম অংশে বিভিন্ন ব্যক্তির পরিচয় দিয়েছি, তাই সেটা যদি প্রথম অংশ হয় তাহলে এখানে আজ আমরা শুরু করছি এই নাটকের চতুর্থ অংশ। সিরাজ, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? রাজা বলতে এখানে সিরাজ সম্বোধন করছেন রাজবল্লভকে। রাজবল্লভ বলছেন, এখন সে কথা নিরর্থক। রাজবল্লভ সিরাজকে বললেন, যে কথা বলার জন্য তিনি ব্যাকুল হয়েছিলেন সেটা আজকে আর শোনার প্রয়োজন নেই, তাই তিনি বলতেও চান না। সিরাজ হাসিয়া বলিলেন, কি বললেন সিরাজ? জানেন তো, আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সর্বচিকিৎসার বাইরে আমি। এটা আন্ডারলাইন করবে, এটা প্রশ্ন আসে, টেস্টেও আসে, মাধ্যমিকেও আসে। সর্বচিকিৎসার বাইরে আমি। নবাব বলছেন, বাংলার নবাব সিরাজদৌল্লা বলছেন রাজবল্লভকে। তার কারণ তিনি সর্বচিকিৎসা বলতে কি কোনো রোগের নয়, তিনি নিজেই যা ভাবনা চিন্তা করছেন বাংলার নবাব হিসেবে, বাংলার ভালো চেয়ে তিনি যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই নেবেন। তাই তাকে কেউ যদি কিছু বলেও সেটা যদি তিনি দেখেন ভেবে যে বাংলার নবাব হিসেবে বাংলার পক্ষে মঙ্গলজনক নয়, তাহলে সেই কথা যিনিই বলুন না কেন সে কথা তিনি রাজা সিরাজ গ্রহণ করবেন না, বাংলার নবাব সিরাজদৌল্লা গ্রহণ করবেন না। তাই সর্বচিকিৎসার বাইরে আমি, এই কথাটা নবাব সিরাজদৌল্লা বলছেন রাজবল্লভকে। এটা তুলে প্রশ্ন আসে। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সিরাজদৌল্লা সিংহাসনের দিকে গেলেন। রাজবল্লভ তখন বলছেন, ওয়ার্ডস সাহেবকে ওরকম করে বিদায় না দিলেও চলতো। অর্থাৎ আমরা প্রথমেই জেনেছি ওয়ার্ডসের সঙ্গে যে কথোপকথন হয়েছে নবাব সিরাজদৌল্লার, এবং কী আচরণ উভয়ের পক্ষ থেকে ছিল সেটাও দেখেছি। সেটার পরেও রাজবল্লভ বলছেন যে ওয়ার্ড সাহেবকে ওইভাবে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়ে আসিলেন এবং সিরাজ বলতে শুরু করলেন, ওয়ার্ডস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক। এটা পুরোটাই আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজরা, ওয়ার্ডস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইংরেজদের কথা শুনতে চাইছেন না এখন এই মুহূর্তে। বাংলার নবাব সিরাজ বিদেশি প্রসঙ্গ শুনতে ইচ্ছুক নন। ইংরেজ, ফরাসি, পর্তুগিজ অর্থাৎ যারা বাংলায় এসেছে সমস্ত বিদেশি শক্তি, এদের কথাও তিনি এখন আলোচনার বিষয় বলে মনে করছেন না। তাই প্রসঙ্গ পরিহার করুন। অর্থাৎ ওয়ার্ডস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক, ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। অর্থাৎ কোনো বিদেশি শক্তি নিয়ে কোনো আলোচনা সেই মুহূর্তে চাইছেন না। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন, সিরাজ বলছেন। রাজবল্লভ এবং আরও যারা আছেন তাদের উদ্দেশ্য করেই বলছেন যে বিদেশি শক্তির কথা, বিদেশিদের কথা, এই কথাগুলো এই মুহূর্তে আলোচনা না করে এখন নিজেদেরকে নিয়ে ভাবা দরকার, বাংলার ভবিষ্যৎ নিয়ে ভাবা দরকার। জগৎ শেঠ, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপানা। জগৎ শেঠ কিছুটা দোষারোপের সুরেই বলছেন বাংলার নবাবকে, সরাসরি, কোনো রকম কুণ্ঠা নিয়ে নয়।
যে ভাবা যখন উচিত ছিল, নবাব হিসেবে আপনি কিছুই ভাবেননি। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরিলেন। এই কথাটা শুনে সিরাজের খুব খারাপ লেগেছে। সিরাজ বলছেন তখন, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? এটা দাগ দেওয়া আছে। কোন অপরাধের কথা বলছেন? না, সিরাজ যেন মাথায় সেই কলঙ্কের বোঝা তুলে নিলেন, যে কলঙ্ক তার উপর আরোপিত, যে যখন তার বাংলাকে নিয়ে ভাবা উচিত ছিল তখন নাকি তিনি বাংলাকে নিয়ে ভাবেননি, এবং সেই অপরাধ তিনি বারবার স্বীকার করেছেন সকলের কাছে। আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি, কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। যা অভিযোগ এই সভাসদবর্গ এনেছেন সিরাজের বিরুদ্ধে, সব কিছু নতমস্তকে স্বীকার করে নিয়েছেন, কখনো প্রতিবাদে যাননি, কখনো বিবাদে যাননি। আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্নও তুলিনি। নবাবের সঙ্গে যে ওইভাবে কথা বলা যায় না, সেই স্পর্ধা নিয়েও কখনো কিন্তু নবাব কোনো প্রশ্ন তোলেননি। আপনারা এবার নবাব সভাসদ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছেন, সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন। কি কি করেছিল তারা, দোষ কি কি করেছিল, তা সত্ত্বেও ক্ষমা করে দিয়েছিলেন সিরাজ। প্রথম 1 নম্বর, সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন। বাংলার নবাব যে তার দুর্নাম রটিয়েছে, তারই লোকেরা, তারই রাজসভার মানুষেরা। কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন। রাজার সম্পর্কে বারবার কুমন্তব্য করে এই সভাসদবর্গই কিন্তু রাজার যারা কর্মচারী তাদের মনের মধ্যে অশ্রদ্ধা অভক্তি এনে দিয়েছেন। দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগ কি? আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। যারা কাছের মানুষ, আত্মীয় পরিজন, এই সভাসদবর্গ কিছু কিছু জন, তারা সেই আত্মীয়ের মনও বিষিয়েছেন। তৃতীয় অভিযোগ নবাবের তরফ থেকে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? মানে যথেষ্ট হেয় জ্ঞান করেছেন, আর কত হেয় করতে চান? তারপর জগৎ শেঠ, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? এবার জগৎ শেঠ আরেকজন বলছেন যে আপনাকে হেয় করে আমাদের কি লাভ হবে? সিরাজ বলছেন, স্বার্থ সিদ্ধি, মানে নিজেদের উদ্দেশ্য সিদ্ধ হবে। জগৎ শেঠ বলছেন, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, মানে তাহলে অনেক কিছুই আরো করতে পারতেন, যেটা তারা করেননি। সিরাজ, বলুন তাহলে। সিরাজ তখন বলছেন, বলুন তাহলে কি করতেন? জগৎ শেঠ বলছেন, তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। আন্ডারলাইন করবেন, যদি সেই উদ্দেশ্যই তারা সিদ্ধ করতেন, নিজেদের স্বার্থই যদি সিদ্ধ করতেন, তাহলে সিরাজকে বাংলার নবাব থাকতে দিতেন না বা হতে দিতেন না। তাহলে অন্য কাউকে নবাবের জায়গায় বা নবাবের সিংহাসনে তারা বসাতেন। সিরাজ, এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? বলছে, এত বড় কথা আমার মুখের ওপর আপনি বলছেন? জগৎ শেঠ বলছে, আপনার উপদ্রবই আমাদের মনেই সাহস এনে দিয়েছে। এবং আবার দেখা যাচ্ছে সেই খারাপ কথা, যেটা নবাবকে বলা যায় না সরাসরি, জগৎ শেঠ এতখানি ধৃষ্টতা দেখাচ্ছেন যে তিনি বলছেন নবাবের সামনেই যে নবাবের উপদ্রবই নাকি তাদের মনে সাহস জুগিয়েছে, অর্থাৎ নবাব খুব খারাপ। সিরাজ বলছেন, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। ভেরি ইম্পর্টেন্ট লাইন, প্রশ্ন আসে। মানে নবাব যত তাদের এই অপমানগুলো সয়ে নিয়েছেন, শরীরে মনে সহ্য করেছেন, কোনো প্রতিবাদ করেননি, সেই সহিষ্ণু শক্তি বা সেই সহিষ্ণুতাই কিন্তু ওদের স্পর্ধা আরো বাড়িয়ে দিয়েছে। সেখানে জগৎ শেঠ হোক চাই রাজবল্লভ হোক, এদের সাহস বেড়ে গেছে ক্রমশ নবাবকে খারাপ মন্তব্য করতে করতে। এটা তুলে প্রশ্ন আসে। এরপর আসছে মির্জাফর। জাহাপানা, মানি লোকের মানহানি করে
আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। এখানে বলছেন জাহাপানা অর্থাৎ নবাবকে বলছেন মীর জাফর। মানিলোক হচ্ছে এখানে ইংরেজ ওয়ার্ডস। আসলে তলে তলে মীর জাফরের সঙ্গেও ওয়ার্ডসের যোগাযোগ ছিল, সেই জন্য মানিলোক বলতে এখানে ওয়ার্ডসকে বুঝিয়েছেন। তার মানহানি করেছেন, তার সম্মানহানি হয়েছে, এবং সেই সম্মানহানি করেছেন তিনি হলেন সিরাজদৌল্লা, বাংলার নবাব। তিনি নাকি মানহানি করেছেন ইংরেজের, করে আপনি আমাদের সকলেরই অপমান করেছেন। ইংরেজদের মানহানি হলে বাংলার যারা মানুষ তাদের অপমান হয়, এ কথা মীর জাফর নবাবের সামনে বলছেন। শুনতে অবাক লাগে যে বাংলার মানুষ হয়ে তিনি কি করে বাংলারই নবাবকে বলছেন, যে ইংরেজ সমস্ত কিছু কেড়ে নিতে চাইছে, বাংলাকে পায়ের তলায় রাখতে চাইছে, সেই ইংরেজদেরকে মীর জাফর মানিলোক বলছেন। তারপরে বলছেন মানে ওয়ার্ডস, যার সঙ্গে নবাবের কথোপকথন হয়েছিল এবং যার অপমান হয়েছে বলে মীর জাফর মনে করছে, এবং তার জন্য, তার মানহানি হওয়ার জন্য নাকি সভাসদদের মানহানি হয়েছে। সিরাজ তখন বলছেন, সকলে মিলে আপনারাই কি আমার কম অপমান করেছেন? এবার সিরাজ মুখ খুলেছে, তিনি বলছেন যে আপনারা আমার অপমান করেননি। রাজবল্লভ, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। এর পরেও রাজবল্লভ বলছেন যে আপনার সম্পর্কে আমরা যা বলেছি, দুর্নাম রটিয়েছে, আত্মীয় স্বজনের মন বিষিয়েছে, কর্মচারীদের মনে অশ্রদ্ধা জুগিয়েছে, এগুলো করেও কিন্তু বলছে যে আমরা মিথ্যা কলঙ্ক রটাইনি, মানে যা করেছি সেটা সত্যি করেছি, সেটা রাজবল্লভ বলছে। সিরাজ, সত্যাশ্রয়ী রাজা, কিছুটা যেন বিস্ময়বোধক চিহ্ন, তাহলে সত্যাশ্রয়ী রাজা, সত্যকে আশ্রয় করে বেঁচে আছেন। বলুন, সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? অর্থাৎ যবে 1 বছর হলো সিরাজ সিংহাসনে বসেছেন, তাতে কি অনাচার তিনি করেছেন? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন। বলুন, এক মুহূর্ত তাকে স্বস্তি দেয়নি এই সভাসদ। রাজবল্লভ, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। এবার যখন বলছে, তখন আবার রাজবল্লভ বলছে যে আপনি প্রতিদিন কি করেন না করেন, আপনার জীবনযাপন প্রণালী আমাদের মুখস্থ থাকার কথা না, অথচ সব কিছু নখদর্পণে এদের নবাবের। সিরাজ, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন? বলছে সেটা বলতে পারবেন না যে আমার জীবনযাপন প্রণালী কেমন, কিন্তু কবে, কোথায়, কখন আমি অনাচার করেছি সেটা তো বলে দিতে পারেন। সেটা তো বলছেন। রাজবল্লভ, পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। ভেরি ইম্পর্টেন্ট লাইন, তুলে প্রশ্ন আসে, আর আমরা জানি 4 নম্বরের প্রশ্ন এগুলো থাকে। আমার যেগুলো হাইলাইট করা আছে তোমরা দেখে সেগুলো একটু হাইলাইট করে দেখো। এই লাইনগুলো তুলেই যেগুলো হাইলাইট করা আছে তুলে প্রশ্ন আসে। রাজবল্লভ বলছেন, পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। অর্থাৎ নবাব, বাংলার নবাব সিরাজদৌল্লা, তিনি পাপ করেন বলে সেটা ফুটে বেরোয়। সরাসরি রাজবল্লভ একজন নবাবকে বলছে, বাংলার নবাবকে। সিরাজ, পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। হোসেন কুলি তিনি নবাবের সঙ্গে এবং তথা বাংলার সঙ্গে প্রতারণা করেছেন, সেই জন্য তিনি প্রাণ হারিয়েছেন। রাজবল্লভের সম্মুখে গিয়া সিরাজ কি করলেন? তার মুখের কাছে গিয়ে কি বললেন? নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? এইবার কিন্তু সিরাজ মুখিয়ে ভীষণভাবে তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন। যেমন হোসেন কুলি প্রাণ হারিয়েছেন নবাবের সঙ্গে এবং তথা বাংলার সঙ্গে প্রতারণা করে, এবার কি তাহলে রাজবল্লভ সেই প্রতারণার দায়ে
তিনিও কি প্রাণ হারাতে চান নাকি? তাহলে পরে কিন্তু সিরাজ হাতে তলোয়ার তুলে নেবেন রাজবল্লভের বিরুদ্ধে। রাজবল্লভ মাথা নিচু করিলেন। যে মুহূর্তে সিরাজ প্রতিবাদী হয়ে উঠল, সঙ্গে সঙ্গে কিন্তু রাজবল্লভের চরিত্র বদলে গেল। মানে এদের সাহস বাড়তে বাড়তে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। শেঠজি জাফর আলী খাঁ অর্থাৎ মীর জাফর, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। শেঠজিকে বলছেন যে আপনার শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মীর জাফর তখন বলছেন, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপানা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। এইবার মীর জাফর আস্তে আস্তে নিজের রূপে আসছে। তিনি বললেন যে এই তরবারি স্পর্শ করে তিনি শপথ করছেন, জাহাপানা অর্থাৎ সিরাজের উদ্দেশ্যে বলছেন, আপনি যদি মানি লোকের, মানি লোক মানে সেই ইংরেজ, সেই ওয়ার্ডস, তাদের যদি অপমান করেন তাহলে পরে আপনার সপক্ষে মানে নবাবের হয়ে মীর জাফর অস্ত্র ধরবে না। এরপর আসছে মোহনলাল। আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? মীর জাফর হচ্ছে সিপাহসালার। তো সেই সিপাহসালার হিসেবে মানে সিপাহীদের প্রধান হিসেবে তিনি ছিলেন। তো সেই হিসেবে তিনি কদিন নবাবের হয়ে অস্ত্র ধরেছেন প্রকৃতপক্ষে মন থেকে, সেটা প্রশ্ন করছেন মোহনলাল। মীর জাফর বলছেন, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? তার মানে এই সভাসদদের মধ্যে কেউ কেউ সিরাজের সঙ্গে আছে, তার মধ্যে একজন মোহনলাল, সেটা আমরা বুঝতেই পারছি। আর নবাবের সভার মধ্যে থেকেও তার সিপাহসালার হয়েও মীর জাফর নেই, এবং তারই বাংলার বিভিন্ন যে রাজা বা জমিদার যারা আছেন সেখানে জগৎ শেঠ, রাজবল্লভ, এরাও নবাবের পক্ষে নেই, মীর জাফর নবাবের পক্ষে নেই। তার মানে নবাবের পক্ষে এবং বিপক্ষে এই সভাসদদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল। তো পক্ষে আমরা বুঝতে পারছি মোহনলাল, যিনি মীর জাফরকে বলছেন যে তুমি কোথায় নবাবের হয়ে সেই তরবারি ধরেছ যেখানে তুমি একজন সিপাহসালার। তো মীর জাফর তখন বলছে যে পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে, মানে সে আসলে সে যোদ্ধা সেরকম নয়, একটা হেয় জ্ঞান করার মানসিকতা, হত্যা করে বুঝি স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল, মানে তোমার সাহস বেড়ে গেছে। মীর মদন বলছেন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিও আমি জিজ্ঞাসা করছি। তাহলে পরে মীর মদনও ওই মোহনলালের সঙ্গে মানে নবাবের পক্ষে, নবাবকে সমর্থন করে। কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? তার মানে কোনো কিছুতেই পূর্ণিয়া বিজয় বা যে কলকাতা জয়, এই কোনো যুদ্ধেই কিন্তু সিপাহসালার হয়েও মীর জাফর সাহায্য করেননি। তার মানে তিনি চান যে নবাবের পতন হোক। মীর জাফর বলছেন, জাহাপানা নিচের এই স্পর্ধা, নিচ কাকে বলছে না মীর মদনকে। এই লাইনটাও তুলে এসি কিউ আসে, নিচ বলতে কাকে বোঝানো হয়েছে না মীর মদনকে বলছে। কে বলছে? মীর জাফর বলছে মীর মদনের উদ্দেশ্যে। মীর মদনকে এখানে নিচ বলা হয়েছে, অর্থাৎ মীর জাফর সিপাহসালার হয়েও তিনি নবাবের পক্ষে কোনো অস্ত্র বা তরবারি ধরছেন না। সেই সত্যটা যে মুহূর্তে উদ্ঘাটন করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে নিচ বলে কুমন্তব্য করছেন, মীর মদনকে খারাপ মন্তব্য করেছেন মীর জাফর। মোহনলাল বলছেন, নিচ পদস্থ কর্মচারীদের উচ্চপদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। সঙ্গে সঙ্গে মোহনলাল বলছেন, হ্যাঁ ঠিক কথা, তারা নিচ, মীর মদন নিচ মানে কর্মচারী,
অধস্তন কর্মচারী, নিচ পদস্থ কর্মচারী, এবং উচ্চ পদে আছে যিনি সিপাহসালার, তিনি হচ্ছেন মীর জাফর। তাহলে নিচ পদস্থ যে কর্মচারী তার কখনোই উচ্চ পদস্থ কর্মচারীর সমালোচনা করা উচিত নয়। এক কথায় মীর মদনের উচিত নয় যে সিপাহসালার মীর জাফরের সমালোচনা করা। এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন এ কথাও মনে রাখা কি উচিত নয় যে নবাবের কাজে সমালোচনাও সবসময় শোভন নয়। মানে নবাবকে নিয়ে যে তোমরা কুৎসা করো, তোমরা তো নবাবের অধস্তন কর্মচারী, তাকে নিয়ে যে সারাক্ষণ কুৎসা করো, সেটা করা কি উচিত? সেটা কি মনে রাখা উচিত নয়? মীর মদন: এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমির ওমরাহ, রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়, সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। এটা ব্র্যাকেট করবে এবং হাইলাইট করা আছে। মীর মদন বলছেন যে এখানে যারা রাজ্যের যারা প্রধান প্রধান সেনাপতি, আমির ওমরাহ যারা আছেন, তারা মনে করছেন যে সিংহাসন রক্ষা করা শক্তি বোধহয় রাজার নেই, এবং নবাব বোধহয় একেবারেই অসহায়, তার পক্ষেও কেউ নেই। আমরা নবাবের নিমক বৃথায় খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। অর্থাৎ নবাব যে তাদের দেখছেন, তারও যে কিছু প্রতিদান দেওয়া উচিত, নিমক হারামি করা উচিত নয়, সেটা মনে করিয়ে দিচ্ছেন মীর মদন। মীর জাফর বলছেন, এইসব অর্বচিনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, অর্বচিন মানে এদের সহ্য করতে পারছে না। মীর মদন, মোহনলাল এদেরকে অর্বচিন বলেছেন, মানে যারা কোনো কাজকর্ম জানে না, বোঝে না। এটা মীর জাফর বলছেন মীর মদন এবং মোহনলালের উদ্দেশ্যে। এইসব অর্বচিনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। তার মানে এদের একটা দল রয়েছে, যেখানে মীর জাফর আছে, রাজবল্লভ আছে, শেঠজি আছে, দুর্লভ রায় আছে। তো এরা কিরকম না, এরা একসঙ্গে নবাবের বিরুদ্ধে, আর ওদিকে মীর মদন, মোহনলাল এরা নবাবের পক্ষে। এই দরবার আমরা ত্যাগ করি। কারা দরবার ত্যাগ করতে চেয়েছে? যারা নবাবের বিরুদ্ধে। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে, অর্থাৎ এদের যাদেরকে তিনি কাছের মানুষ মনে করেন তাদের নিয়ে নবাব থাকুন। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে, তাহলে এই তিনজন মন্ত্রী, মোহনলাল, মীর মদন যারা তার কর্মচারী, এদের নিয়ে নবাবকে বললেন যে তিনি থাকুন। তখন আর ভাবনা কি, চলুন। এই তিনজনকে রেখে দিয়ে ওরা চারজন বেরিয়ে গেলেন। রাজবল্লভ, জগৎ শেঠ, দুর্লভ রায় প্রস্থানের উদ্যোগ করলেন, মানে বেরিয়ে যাচ্ছেন আর কি। ঠিক সেই সময় সিরাজ বললেন তাদের উদ্দেশ্যে, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়াইলেন। তার মানে নবাব বললে সেই অমান্য করার ক্ষমতা কিন্তু সভাসদের নেই। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মীর জাফর তখন বলছেন, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপানা। সিরাজ বলছেন, এটাও হাইলাইট করা আছে, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। আপনাদের তো বন্দি করতে যায়নি যে আপনারা বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন। মানে এমন কাজ করছেন যাতে করে আপনাদের বন্দি করতে হয়, কিন্তু তাও বন্দি করেননি সিরাজ। তাহলে পরে বাধ্য তো আপনাদের করিনি। মুন্সিজি সিপাহসালারের কাছে ওয়ার্ডস যে পত্র লিখেছিলেন সেই পত্র, এবার মুন্সিজিকে বললেন যে সিপাহসালারের কাছে, সিপাহসালার হচ্ছে আমরা জানি এখানে মীর জাফর, তো সেই মীর জাফর সিপাহসালারের কাছে ওয়ার্ডস পত্র লিখেছে, মানে ইংরেজদের সঙ্গে তলে তলে মীর জাফরের যোগাযোগ ছিল। যে পত্র লিখেছেন সেটা ধরা পড়েছে এবং সেটা নিয়ে এসেছে নবাবের কাছে, সেইটা মুন্সিজিকে দিতে বললেন। সেই পত্র মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন। মীর জাফর, আমার কাছে ওয়ার্ডস পত্র লিখেছিলেন? যেন বিস্ময়, যেন কিছুই জানেন না। সিরাজ, হ্যাঁ, নবাবের সিপাহসালার
খোজা পিদ্রুর মারফত ডাক দেবে, এটা ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল। যার মাধ্যমে এসেছিল সে হচ্ছে খোজা পিদ্রু। এই পিদ্রুর মারফত ওয়াটস, ইংরেজ ওয়াটস, তিনি নবাবের সিপাহসালার মির্জাফরের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে, দেখতে চান? তখন মির্জাফরকে বলছেন নবাব সিরাজ যে আপনার দুর্ভাগ্য যে আপনার হাতে পড়েনি, সেটা আমাদের হাতে আমরা পেয়েছি, দেখতে চান? মির্জাফর বলছেন নবাবের অনুগ্রহ, মানে নবাব যদি অনুগ্রহ করে দেখান। সিরাজ সভাসদদের শুনিয়ে দেবো, যে সভাসদদের শোনাবো প্রত্যেককে। মির্জাফর বলছেন পত্রের বিষয়ে তো আমি অবগত নই জাহাপানা। মির্জাফর বলছে আমি তো পত্রের বিষয়ে কিছুই জানি না। সিরাজ সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, আন্ডারলাইন করবে এটা। কি শুনিয়ে লজ্জা দেবেন না? না, পত্রের বিষয়। তিনি যে ইংরেজদের সঙ্গে, অর্থাৎ মির্জাফর যে ইংরেজদের সঙ্গে তলে তলে যোগাযোগ রেখেছেন, সেই বিষয়টা সেখানে স্পষ্ট হয়ে উঠবে। সেইটা শুনিয়ে লজ্জা দিতে চান না সিরাজ। কেননা আপনি আমার সিপাহসালার, পত্রখানা আপনাকে দেখতেও দেবো না। কেননা তাহলে যে উদ্দেশ্য এই পত্রে প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। তার মানে যেটা বাংলার পক্ষে ক্ষতিকর এমন কোনো কথা সেখানে লেখা আছে, যদি দেখে নেয় মির্জাফর, তাহলে পরে সেই উদ্দেশ্য সাধন মির্জাফর করবেই। এটা সিরাজ বুঝে গেছিলেন, সেই জন্যই তিনি পত্র দেখতে দিলেন না। তাহলে পত্র কেন দেখতে দিলেন না, এটা প্রশ্ন, আমি উত্তরটা বলে দিলাম। মির্জাফর জাহাপানা তাহলে কি করবেন স্থির করেছেন? মির্জাফর জিজ্ঞেস করছেন তাহলে কি করবেন? সিরাজ রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? অর্থাৎ রাজার বিরুদ্ধে যারা যায় তাদেরকে কি শাস্তি দেওয়া হয় সেটা আপনিই বলুন। রাজদ্রোহ মানে রাজার বিরুদ্ধে বিদ্রোহ করে যে। মির্জাফর কোনো কথা কহিলেন না, তার তো শাস্তি হয়। কিন্তু মির্জাফর তখন চুপ করে গেলেন। রাজা রাজবল্লভ কি বলেন? রাজা রাজবল্লভ মির্জাফরের সঙ্গে। রাজবল্লভ বলছেন আমারও কোনো গোপন লিপি কি জাহাপানা আবিষ্কার করেছেন? রাজবল্লভ বলছেন তাহলে কি আমারও কোনো চিঠি এসেছে যেটা আপনি আবিষ্কার করেছেন? মানে শাস্তির বিষয়ে কিছু বলল না, সেখানে যেন একটা টিপ্পনি কেটে কথা বলছে বাংলার নবাবকে। সিরাজ বললেন রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না, এটা আন্ডারলাইন করবে। অর্থাৎ রাজা রাজবল্লভ খুব পোক্ত একজন রাজনীতিক, তিনি ওই রকম ধরনের কাঁচা কাজ করবেন না যেটাতে তিনি ধরা পড়ে যাবেন। এটা সিরাজ জানেন, সেটা জানিয়ে দিলেন। জাফর আলী খাঁ অর্থাৎ মির্জাফরকে বিয়ে করে বলছেন মির্জাফর নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? মির্জাফর জিজ্ঞেস করছে যে আপনি কি সবার সামনেই আমার বিচার করবেন? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়া আসিলেন। সিরাজ মির্জাফর মানে জাফর আলী খাঁ আজ বিচারের দিন নয়। জাফর আলী খাঁ হচ্ছে মির্জাফরেরই আরেকটা নাম। সৌধার্য স্থাপনের দিন, এটা আন্ডারলাইন করবে, খুব তুলে প্রশ্ন আসে। মানে নিজেদের মধ্যে লড়াই করে মির্জাফরের বিচার করে তাকে শাস্তি দেওয়ার সময় এখন নয়। এখন নিজেদের মধ্যে, প্রথমেই বলেছেন আলোচনা প্রসঙ্গে যে বিদেশি শক্তি নিয়ে কথা নয়, এখন নিজেদেরকে নিয়ে ভাবতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। তাই জন্য সৌধার্য স্থাপন করতে হবে নিজেদের মধ্যে। অন্যায় আমিও করেছি, আবার স্বীকার করছেন, সেই দোষ স্বীকারের সাহস কিন্তু ওনার রয়েছে। আপনারাও করেছেন, সেই স্পর্ধাও রাজা রাখেন, নবাব রাখেন, যে অন্যের দোষটাও তাদের তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা নিয়ে বিচার করবেন, তা তিনিই বিচার করবেন। অর্থাৎ ঈশ্বরের কাছে, খোদা তাআলার কাছে কে অপরাধী সেটা না হয় তিনি বিচার করবেন, সেই বিচার আমরা নিজেরা নাই বা করলাম। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, অর্থাৎ বাংলার এই দুর্দিনে যেন তাকে ত্যাগ না করে চলে যাবেন, ত্যাগ করে চলে যাবেন না।
বাংলার দুর্দিন ঘনিয়ে এসেছে, এই সময় নবাবকে ত্যাগ করলে তিনি বিপদে পড়ে যাবেন। রাজবল্লভ: এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবার রাজবল্লভ ফিরে যাচ্ছে সেই বাগবিতণ্ডায়। সিরাজ: আবারও বিচার রাজা? মানে এই বিষয়টাকে উনি ছাড়তে বলছেন নিজেদের মধ্যে বিচার বিবাদ এগুলো আর নয়। রাজবল্লভ: বিচার নয় জাহাপানা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। তার মানে রাজবল্লভ, মির্জাফর সবার সেই এক কথা, তারা ইংরেজদের সঙ্গে আগে থেকেই হাত মিলিয়ে বসে আছে এবং তাদের কাছে নতি স্বীকার করে নিয়ে মাথা নত করে সব কিছু দায় তাদের উপর দিয়ে দিতে চাইছে। মানে বাংলা হাত থেকে চলে যাবে, ইস্ট ইন্ডিয়ার সঙ্গে হাত মেলাতে বলছে। সিরাজ: ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? অর্থাৎ যদি আপোষ করে তাহলে পরে কি হতে পারে, বাংলার কি দুর্দশা ঘনিয়ে আসবে সেটা কি বুঝতে পারছেন না? কলকাতায় সৈন্য সমাবেশ 1 নাম্বার, চন্দননগর আক্রমণ 2 নাম্বার, কাশিমবাজার অভিমুখে অভিযান 3 নাম্বার। সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? মানে যদি শান্তিই চাইতো তাহলে পরে কলকাতায় সৈন্য সমাবেশ করতে হতো না, ব্রিটিশরা সেটা করতো না এবং যুদ্ধ করে কলকাতাকে জিততেও হতো না, চন্দননগর আক্রমণ করে ফরাসিদের তাড়াতেও না, কাশিমবাজার অভিমুখে অভিযানও করতো না। কিন্তু এই সবই ঘটে গেছে। এটা তো শান্তি স্থাপনের জন্য তারা করছে না, তারা তো অধিকার করতে এগিয়ে আসছে বাংলাকে। বাংলার নবাব হিসেবে সেটা কি করে মেনে নেবেন স্বয়ং বাংলার তৎকালীন নবাব সিরাজদৌল্লা। জগৎ সেন: নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব কিছুই আজ হতো না। এবার সেটারও দায়ভার দোষারোপ চাপিয়ে দিচ্ছে নবাবের ওপর, যে যদি কলকাতায় না আক্রমণ করতেন তাহলে এইসব কিছু হতো না। সিরাজ বলছেন, কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। মানে কলকাতায় ঢুকতেই পারছিল না, সবটা দখল করে বসে আছে ইংরেজ শক্তি। আর সেই জন্যই বাংলার মানুষকে বাঁচাতে কলকাতাকে আক্রমণ করতে হয়েছিল, ব্রিটিশ শক্তিকে পরাস্ত করতে হয়েছিল। বাংলাদেশ অরাজক ছিল না, চূড়ান্ত অরাজকতা এনে দিচ্ছে বাংলার মধ্যে ব্রিটিশরা। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? এমন দুর্গ তৈরি করেছে যার ভেতরে প্রবেশ করতে পারবে না বাংলার কেউ। মির্জাফর: আপনি আমাদের কি করতে বলেন জাহাপানা? এবার মির্জাফর বলছে যে তাহলে আমাদের এখন কি করণীয় সেটা বলুন। সিরাজ বলছেন, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। এটা প্রথম কথা। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা উত্তরের ক্ষেত্রে কাজে লাগবে। কি সাহায্য চেয়েছিলেন? আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। মানে যদি এখন এই মুহূর্তে বাংলাকে বাঁচিয়ে ফেলতে পারি তাহলে পরে না হয় আমার বিচার করবেন, মানে সিরাজের বিচার করবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। মানে আগে বাংলাকে বাঁচাই, তারপর আমার বিচার করে আমাকে যদি দণ্ড দেন আমি সেটা মাথা পেতে সেই দণ্ড নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান আমি হৃষ্ট মনে, মানে আনন্দ চিত্তে, আনন্দিত মনে সিংহাসন ছেড়ে দেব। অর্থাৎ সিংহাসনের প্রতি কোনো লোভ সিরাজের সেই মুহূর্তে নেই, কিন্তু তখন বাংলার নবাব হিসেবে বাংলাকে বাঁচানোটাই তার একমাত্র উদ্দেশ্য। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহসালার নন, অর্থাৎ মির্জাফরকে বলছেন, আপনি শুধু সিপাহসালার নন, আমার পরম আত্মীয়। পরম আত্মীয় কাকে বলেছেন? না, মির্জাফরকে। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? অর্থাৎ কতখানি কাকুতি মিনতি নবাবের তার নিজেদের কাছে, নিজের লোকের কাছে।
লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়। অনেক সময় লোভের বশবর্তী হয়ে মানুষ ভুল কাজ করে, ভুল পথে পরিচালিত হয়। এটা নবাবও বুঝছেন এবং সেই জন্যই মির্জাফরের কোনো লোভ মির্জাফরকে লোভের বশবর্তী হয়েই ভুল পথে পরিচালিত করেছে। কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। তাহলে পুরুষ, সেই পৌরুষ আপনার আছে আমি জানি। ভেরি ইম্পর্টেন্ট লাইন, এটা আন্ডারলাইন করবে যে মির্জাফরকে কতখানি বিশ্বাস করেন। বলছেন যে কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে মির্জাফর আসবে এবং মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতা সে রাখে, সে পুরুষ এবং সেই পৌরুষ মির্জাফরের আছে। একটু চুপ করিয়া সকলের মুখভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন। আবার বলছেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায়দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি। গুলবাগ এই বাংলা, মানে সুন্দর একটা স্থান, একটা বাগান এই বাংলা। এখানে হিন্দু মুসলিম একসাথে থাকে, উভয়ের মাতৃভূমি, এরা একসাথে থাকে। ইংরেজরা এসে এই হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ ঘটাচ্ছে। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। এমন নয় যে হিন্দুর কাছে অপরাধ করেছি মুসলিমের কাছে নয়, বা মুসলিমের কাছে অপরাধ করেছি হিন্দুর কাছে নয়, তা নয়। আমি যদি অপরাধ করেই থাকি সেটা সবার কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। যদি অপরাধ করেছি সেটাও উভয়ের কাছে, হিন্দু মুসলিমের কাছে, আর আঘাত যেটা পেয়েছি সেটাও হিন্দু মুসলমান উভয়ের কাছে। এটা বাংলার নবাব বলছেন। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না, অর্থাৎ মুসলিম বলে আপনারা বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। এটা দাগ দেবে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। মানে বাংলার আকাশে দুর্যোগ ঘনিয়ে এসেছে, তার যে সবুজ শ্যামল প্রান্তর, সেখানে আজকে রক্তক্ষয়ী সংগ্রামে রক্তের আলপনা আঁকা হয়ে গেছে। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। তার মানে নবাব বুঝতে পারছেন যে বাংলা এবার শেষের দিকে, বাংলা আর বেশিক্ষণ নেই স্বাধীন। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্যমানা জননী নিশা বসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। অর্থাৎ যে সন্তান ঘুমিয়ে আছে তার মাথার কাছে জননী কাঁদছে এবং রাত্রি অবসান হলেই প্রহর গোনা শুরু। সেখানে হয়তো বাংলার নবাবের পতন হবে, হয়তো স্বাধীন বাংলার সূর্য অস্ত যাবে। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শুনবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? নবাবের পাশে এই মুহূর্তে, এই অসহায় মুহূর্তে কে এসে তাকে আশা ভরসা দেবে? কে শুনবে যে জীবন দিয়েও বাংলাকে তিনি মৃত্যু মুখ থেকে বাঁচাবেন? অর্থাৎ তিনি বাংলার নবাব হয়ে স্বাধীন বাংলার শেষ হয়ে যাওয়া তিলে তিলে এটা দেখতে পারবেন না। মির্জাফর বলছেন, জাহাপানা জানাব। সিরাজ বলছেন, আপনি? হ্যাঁ, আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। বলছেন, আপনি পারেন এই বাংলাকে বাঁচাতে, সেই ক্ষমতা আপনার আছে। মির্জাফর, আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। এটা আন্ডারলাইন করবে, এটা তুলে প্রশ্ন আসে। মির্জাফর তখন রাজার সামনে, বাংলার নবাবের সামনে শপথ করলেন যে সর্বসময় সর্বক্ষেত্রে তাকে সহায়তা করবেন। মোহনলাল বললেন, আমিও শপথ করছি সিপাহসালারের সকল নির্দেশ মাথা পেতে নেব। তার মানে মির্জাফর যা বলবেন অধস্তন কর্মচারী হিসেবে মোহনলাল তাই করবেন। মীর মদন,
তার আদেশে হাসি মুখেই মৃত্যুকে বরণ করব। যদি মরতেও বলেন সিপাহসালার, যেহেতু তিনি নবাবের পাশে আছেন, তাহলে তার কথায় প্রাণও দেব। সিরাজ, আমি আজ ধন্য, আমি ধন্য। মানে যখন সবাইকে পাশে পেয়েছেন তখন নিজেকে ধন্য মনে করছেন। গোলাম হোসেন, জনাব, গোলাম হোসেন বলছেন, জনাব পলাশির কথা আমাকে স্মরণ করিয়ে দিতে বলেছিলেন। এবার পলাশির কথা আসছে, যেখানে আমরা জানি যুদ্ধ হয়েছিল। সিরাজ, হ্যাঁ পলাশি। সিপাহসালার পলাশি প্রান্তরে, মানে পলাশ ফুলে রাঙা হয়ে থাকত, তার থেকে পলাশি। সিপাহসালার পলাশি প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে, মানে সেখানেই সৈন্যদের জড়ো করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। এই খবর নবাব পেয়ে গেছেন যে ক্লাইভের নির্দেশে ইংরেজ ক্লাইভ তিনি এগিয়ে আসছেন তার সৈন্যদের নিয়ে বাংলার সঙ্গে যুদ্ধের জন্য। আপনার আদেশ পালন করবার জন্য রায়দুল্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। তাহলে এরা সবাই সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থাকবেন, একটুখানি দাগ দিয়ে নেবে। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। সিরাজ নিজেও সিপাহসালারের আদেশ মেনে চলবেন, অর্থাৎ মির্জাফরের। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না, মানে এবার তিনি ছেড়ে দিচ্ছেন। আপনারা পলাশির যাত্রার আয়োজন করুন, মানে পলাশির দিকে এগিয়ে চলুন। প্রথমে সৈন্যাধ্যক্ষগণ এবং পরে সভাসদগণ দরবার ত্যাগ করিলেন, রহিলেন শুধু সিরাজ আর গোলাম হোসেন। সিরাজ চারিদিকে চাহিলেন, তারপর ধীরে ধীরে সিংহাসনের দিকে অগ্রসর হইলেন। সামনে নুইয়া পড়িয়া সিংহাসনের দিকে চাহিয়া রহিলেন, ঘাড় ঘুরাইয়া অস্ফুট কণ্ঠে ডাকিলেন। সিরাজ বলছেন, গোলাম হোসেন। গোলাম হোসেন বলছেন, জাহাপানা। সিরাজ বলছেন, সিংহাসন কি টলছে? মানে সিংহাসন কি এবার নড়ে উঠেছে? এবার কি পতন আসন্ন বাংলার নবাবের, বাংলার? গোলাম হোসেন, না জাহাপানা, শেষ মুহূর্তেও পতন আসন্ন এটা বুঝতে পারছেন, বুঝেও রাজার পাশে, নবাবের পাশে থেকে তার মনে সাহস জোগানোর জন্য বলছেন যে না না, সুরক্ষিত, সিংহাসন সুরক্ষিত। সিরাজ, ভালো করে দেখো, অর্থাৎ ভালো করে দেখতে বলছেন। তাহলে এই সভাসদদের সঙ্গে সিরাজের যে আলোচনা, তার বাংলাকে বাঁচানো নিয়ে তার সভাসদদের সঙ্গে যে আলোচনা, যেটা চতুর্থ অংশে থাকলো, সেই প্রসঙ্গ এখানে শেষ হলো। দুইজনেই সিংহাসন দেখিতে লাগিলেন। ধীরে ধীরে ঘসেটি বেগম প্রবেশ করিলেন, দাঁড়াইয়া দেখিলেন, তারপর কহিলেন। এর পরের ভিডিওতে থাকছে ঘসেটি বেগম, যার কথা আমি প্রথম ভিডিওতেই বলে দিয়েছি তার সম্পর্কে। এর পরের ভিডিওতে এই প্রসঙ্গ দিচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ হলো।